আসসালামু আলাইকুম। মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে সরিষা ইলিশ রেসিপিটি শেয়ার করব। যারা সরিষা ইলিশ রান্না করতে গিয়ে তেতো হয়ে যায়, আজকে তারা আমার এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন। আমার বাসায় এখন পর্যন্ত যারা এই রেসিপিটি খেয়েছেন তারা সকলেই খুব পছন্দ করেছেন এবং অনেক প্রশংসা করেছেন। আর সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর রেসিপিটি দাদি নানি বা অথেন্টিক স্টাইলে না, আজকে আমি আমার স্টাইলে করে দেখাবো। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি 6 পিস। আর এই 6 পিস ইলিশ মাছের জন্য এখানে সরিষে নিয়েছি, সাদা সরিষে 1.5 চা চামচ আর কালো সরিষে 1.5 চা চামচ। সরি, এখানে আসলে সাদা সরিষা না, হলুদ সরিষা আর কালো সরিষা নিয়েছি। তবে এই হলুদ সরিষাটাকে অনেকেই সাদা সরিষা বলে থাকে। এই রান্নাটা আমার কাছে শুধু কালো সরিষা দিয়ে করলে মনে হয় বেশ ঝাঁঝালো আর তেতো ভাবটা বেশি হয়। তো সেক্ষেত্রে এভাবে যদি হলুদ সরিষে আর কালো সরিষে সমান সমান করে নেওয়া হয়, সেক্ষেত্রে তেতো ভাব বা ঝাঁঝালো ভাবটা অনেক কম লাগবে, অনেক সময় লাগবেই না। আর বেশি ঝাঁঝালো আর তেতো ভাবটা যাতে না হয়, এর জন্য আমার একটি টিপস হচ্ছে সরিষা বাটার সময় একেবারে মিহি করে বাটতে যাবেন না। এমনভাবে বাটতে হবে যাতে সরিষা ফেটে যাবে, তবে ভেতরের দানাটা কিছুটা গোটা গোটা হয়ে থাকবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতে করে ঝাঁঝালো ভাবটা কম হবে এবং রান্নার পর দেখতেও ভালো লাগবে। এখানে আমি 1.5 চামচ হলুদ সরিষা আর 1.5 চামচ কালো সরিষা অল্প পানি দিয়ে বেটে নিয়েছি। আপনাদের দেখার সুবিধার জন্য আমি সামান্য পানি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার চলুন রান্নার মূল স্টেপে চলে যাই। আজকের সর্ষে বাটা ইলিশ রান্নার জন্য এখানে আমি 2.5 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করছি। তবে আপনারা কেউ চাইলে খাঁটি সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে তেলটা প্যানে দিয়ে খুব ভালো মতো গরম করে তারপর পেঁয়াজ কুচি দিতে হবে। এতে করে সরিষার তেলের ঝাঁঝালো গন্ধটা কম লাগবে। প্রথমেই আমি তেলের মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে তারপর এর মধ্যে বাকি সব মশলা দিয়ে কষিয়ে নেব। সরাসরি তেলের মধ্যে মশলা দিয়ে না কষিয়ে এভাবে অল্প পেঁয়াজের সাথে মশলা কষিয়ে নিলে বেশ ভালো হয়। পেঁয়াজ হালকা গোল্ডেন কালার হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2.5 টেবিল চামচ। আপনারা ঝোল যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে পেঁয়াজ বাটার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর এই রান্নার ক্ষেত্রে আমার কাছে মনে হয় পেঁয়াজ ব্লেন্ড করে দিলে বেশি ভালো হয়। তেলের মধ্যে স্বাদ মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা বেশ ভালো আসবে। রঙের জন্য সামান্য হলুদ গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ। চেষ্টা করবেন মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দেওয়ার পরপরই পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে নিতে। এতে করে মরিচ গুঁড়া বেশি পুড়ে যাবে না এবং হলুদ গুঁড়াটাও বেশি পুড়ে যাবে না, আর কালারটা ঠিক থাকবে। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে কড়া হয়ে পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সরিষা বাটা। আপনারা কেউ চাইলে সরিষা বাটার পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। আর দিচ্ছি 1/4 চামচ জিরা বাটা আর 1/4 চামচ আদা বাটা। অনেকেই এই রান্নার ক্ষেত্রে কোনো মশলা ব্যবহার করেন না, তবে আমার কাছে কেন জানি খুব সামান্য পরিমাণে এভাবে আদা বাটা আর জিরা বাটা দিলে বেশ ভালো লাগে। আপনারা আমার মতো দিয়ে দেখতে পারেন। এটির একটি সুবিধা হচ্ছে অনেক সময় মাছটা বেশি দিনের হলে বা ফ্রোজেন হলে বাজে গন্ধটা লাগে না। তবে এই রান্নার ক্ষেত্রে রসুন বাটা কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। প্রথম পর্যায়ে তেলের মধ্যে মশলাগুলো 1-2 মিনিটের মতো কষিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে মশলাগুলো আবারও 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। ঢাকনা আটকিয়ে মাঝে 1-2 বার নেড়ে কষিয়ে নিলে বেশ ভালো হয়। এতে করে গোটা পেঁয়াজগুলো নরম হয়ে গলে যাবে। এখানে একটি টিপস হচ্ছে, সর্ষে ইলিশের রান্নার ক্ষেত্রে মশলাগুলো পেঁয়াজের সাথে আগে থেকে ভালো মতো কষিয়ে নিলে বেশি ভালো হয়। কেননা ইলিশ মাছ সেদ্ধ হতে বা রান্না করতে বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যে রান্না করলে মাছের টেস্ট বেশি ভালো হয় এবং মাছের ভেতর থেকে তেলগুলো বেরিয়ে আসে না। এতে করে মাছ সফট হবে। যখন পেঁয়াজ নরম হয়ে মশলার উপর তেল উঠে এসেছে, ঠিক সে পর্যায়ে এসে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আশা করছি আমার প্রিয় রাঁধুনিদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। মাছগুলো দেওয়ার পর এভাবেই 1-2 মিনিটের মতো রেখে এর ওপর দিয়ে
কাঁচামরিচ দিয়ে দেব। আর আমি কাঁচামরিচগুলো কিভাবে কেটেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁচামরিচের আগার দিকে ছোট্ট করে কেটে দিয়েছি, আর গোড়ার দিকে এভাবে হালকা করে ফালি করে দিয়েছি। আর এভাবে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ভেতর পর্যন্ত মশলা এবং সব কিছু ঢোকে। আর রান্নার পর যখন এই মরিচটা চাপ দিয়ে ভেতর থেকে ঝোল বা তেলগুলো বের করে নেবেন, সেটি খেতে কিন্তু অসাধারণ লাগে। মোটামুটি 2 মিনিটের মতো রাখার পর যখন এক সাইডে মাছগুলো হালকা সেদ্ধ হওয়ার মতো হবে, ঠিক সে পর্যায়ে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এবার অপর সাইডটাও ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে আটকিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম টু লোতে রাখলে পুড়ে যাবে না। তাহলে ফিরে আসছি মাছগুলো সেদ্ধ হওয়ার পর। মাছগুলো যখন মশলার মধ্যে সেদ্ধ হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে এসে মাছগুলো আবারও উল্টিয়ে পাল্টিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি। মাছগুলো ভালো মতো ফুটিয়ে নেওয়ার জন্য এই পর্যায়ে গরম পানি ব্যবহার করলে মাছগুলো শক্ত হয়ে আসবে না। এই পর্যায়ে লবণ টেস্ট করে দেখে নিতে পারেন লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর মাছগুলো ভালো মতো ফুটে ওঠার পর ফিরে আসছি। আর এ পর্যায়ে চুলার জাল লো থেকে একটু উপরে রেখে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো জাল করলেই দেখবেন এভাবে উপরের দিকে তেল উঠে এসেছে, অর্থাৎ মাছটা আমার রান্না হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন ঝোলটা একটু পাতলা লাগছে, তবে চুলার জাল বন্ধ করার পর যখন ঠান্ডা হয়ে আসবে তখন দেখবেন ঝোলটা অনেকখানি ঘন হয়ে এসেছে। তো আমি এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লাগলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।